Dear learners, you are welcome. HSC প্রোগ্রামের ইংলিশ ফার্স্ট পেপার এর একটি টপিক অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস বা থিম রাইটিং নিয়ে আমরা আজকে কথা বলবো। হাউ টু রাইট এ থিম অফ আ পোয়েম, কীভাবে একটি কবিতার থিম বা বিষয়বস্তু লিখতে হয়। শুরুতে a vocabulary practice. Match the words in column A with their বাংলা মিনিং ইন কলাম বি। সোজা কথা, তুমি শব্দার্থ ম্যাচ করবে, ইংরেজি শব্দের সাথে বাংলা শব্দ ম্যাচ করবে। যেমন প্রথম শব্দ দেয়া আছে কলামেতে পোয়েম। পোয়েম অর্থ হলো কবিতা, তাহলে উত্তরটা হবে যে। নাম্বার ওয়ানের উত্তর হবে যে। তুমি কাগজ কলম নিয়ে উত্তরটা লিখে ফেলো, উত্তরগুলো। তুমি ভিডিওটা পজ করো এবং উত্তরগুলো লিখে ফেলো। আশা করি ভিডিও পজ করে তোমার উত্তর লেখা শেষ হয়েছে। এবার দেখো তোমার কয়টা উত্তর হলো বা আমার সাথে তোমার কয়টা উত্তর মিলছে। নাম্বার ওয়ান পোয়েম, পোয়েম অর্থ কবিতা। নাম্বার টু পোয়েট, পোয়েট অর্থ কবি। পোয়েট্রি মানে কাব্য বা কবিতার সংকলন, কবিতার একত্রে অনেকগুলো কবিতা বা সকল কবিতাকেই আমরা পোয়েট্রি বলি। ভার্স অর্থ শ্লোক, পদ বা চরণ, অর্থাৎ কবিতার শ্লোক বা কবিতার পদ বা কবিতার চরণ। ভার্স শব্দটা দিয়ে আমরা ছন্দবদ্ধ যে কোনো কিছুকে বোঝাই, এবং ভার্স শব্দটা যেমন পোয়েম বা কবিতার সিনোনিম হতে পারে, ঠিক একইভাবে পোয়েট্রি শব্দেরও কিন্তু সিনোনিম হতে পারে। রাইম শব্দের অর্থ ছন্দ বা অন্তমিল। আনরাইমড অর্থ ছন্দহীন বা অন্তমিল শূন্য। তো রাইম বা ছন্দ বলতে তুমি দেখবে যে কবিতার কিন্তু শেষ শব্দের যে শেষ উচ্চারণটা থাকে তার সাথে তার পরের সেন্টেন্সের উচ্চারণগত মিল থাকে, অর্থাৎ কবিতা ছন্দ মিলিয়ে লেখা হয়। এবং আজকের আধুনিক কবিতায় কিন্তু তোমার গদ্য কবিতা কিন্তু আনরাইমড, অর্থাৎ ছন্দ আকারে মিলিয়ে লেখা হয় না। লাইন শব্দের অর্থ হলো পংক্তি বা কবিতার লাইন। তুমি জানো যে কবিতার লাইনগুলোকে আমরা আলাদা করে সেন্টেন্স বলি না, সেগুলোকে আমরা লাইন বলি। স্ট্যাঞ্জা, স্তবক বা কবিতার স্তবক। তুমি দেখবে যে একটা এসে বা শর্ট স্টোরিতে বা নভেলে বা সোজা কথা গদ্য যে কোনো কিছু তুমি যদি লেখা দেখতে পাও, তাতে একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে, অর্থাৎ এগুলোকে তুমি সংক্ষেপে বলছো প্যারা। প্যারাগ্রাফ থেকেই প্যারা কথাটা তুমি ইউজ করো সংক্ষেপে। দেখো যে গদ্যে যাকে আমরা প্যারা বলছি, কবিতায় তাকে আমরা বলছি স্ট্যাঞ্জা। ওকে, অর্থাৎ অনেকগুলো লাইন মিলিয়ে বা বেশ কয়েকটি লাইন মিলিয়ে তোমার একটা স্ট্যাঞ্জা তৈরি হয়, এবং কবিতায় একাধিক স্ট্যাঞ্জা থাকতে পারে। থিম শব্দের অর্থ হলো বিষয়বস্তু, নাম্বার 9। আর নাম্বার 10 প্রোজ অর্থ হলো গদ্য। ওকে, তো তুমি সময় নিয়ে এই শব্দার্থগুলো আরেকবার দেখে নিতে পারো, যদি তোমার কোনো শব্দের অর্থ অজানা থাকে বা শব্দ নতুন মনে হয়, বা তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। Let's read the following poem. Count the lines and stanzas, mark the rhyme words and underline the unknown words. দেখো আমরা একটা কবিতা পড়তে যাচ্ছি। এই কবিতায় কয়টা লাইন আছে, কয়টা স্টাঞ্জা আছে আমরা দেখব। কবিতায় যে রাইম ওয়ার্ড আছে, কীভাবে ছন্দ মিলিয়েছে সেটা আমরা নোটিস করব। এবং কবিতাটা পড়ার সময় তুমি অবশ্যই আননোন ওয়ার্ডগুলো খেয়াল করবে, যে কোন শব্দগুলো তোমার কাছে নতুন, এবং তার অর্থ ডিকশনারিতে খুঁজে বের করার চেষ্টা করবে, যাতে তোমার কবিতার বিষয়বস্তু বুঝতে সহায়ক হয়। তো এই কবিতাটার নাম হলো দ্য ট্রাফিক পুলিশ। এই কবিতাটা তুমি পাবে ইংলিশ ফর টুডে এডিশন সেপ্টেম্বর 2020 পেজ নাম্বার 91-এ, অর্থাৎ তোমার ইংলিশ ফর টুডে ফর ক্লাস 11 and 12-এর সর্বশেষ যে এডিশন সংস্করণটা এসেছে তার পেজ নাম্বার 91-এ তুমি পাবে। তো দেখো এই কবিতায় স্ট্যাঞ্জা বা প্যারা আছে হলো 3টা, 1, 2 আর 3, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জায় তোমার লাইন আছে 6টা করে, অর্থাৎ টোটাল 18 লাইন, 3, 6, 18টা লাইন এখানে আছে। ওকে, তো কবিতাটা যদি আমরা স্ট্যাঞ্জা টু স্ট্যাঞ্জা পড়ি, তাহলে কবিতার বিষয়বস্তু বুঝতে আরও সহায়ক হবে। তো দেখো স্ট্যাঞ্জা 1 পড়ার আগে স্ট্যাঞ্জা 1-এ যে শব্দগুলো আমার কাছে মনে হয়েছে ছাত্রদের জন্য কঠিন হবে, তা আমি বাংলা অর্থসহ এখানে একটা লিস্ট তৈরি করেছি। অ্যামিডস শব্দের অর্থ হলো মধ্যে, মিড মানে মধ্যে, অ্যামিডস মানে মধ্যে।
কিলার মানে হন্তারক বা খুনি, কিল থেকে কিলার। স্ট্রেচ মানে প্রসারিত করা, স্ট্রেচিং হ্যান্ড মানে হাত প্রসারিত করা। কিড মানে শিশু। বিওয়ার মানে সচেতন করা। ইরেইটিক মানে অস্থির, অনিশ্চিত। তো দেখো এবার আমরা কবিতাটা পড়ি। প্রথম সেন্টেন্সটা এসেছে, অ্যামিডস্ট কিলার স্পিডস আই স্ট্যান্ড ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেচিং মাই হ্যান্ড। তো কবি কি লিখছেন? অ্যামিডস্ট মধ্যে, কিলার স্পিডস অর্থাৎ ভয়ঙ্কর গতির মধ্যে, হন্তারক খুনি গতির মধ্যে, আই স্ট্যান্ড আমি দাঁড়িয়ে থাকি, ফেসিং মুখোমুখি হয়ে, মুখ করে। কিসের দিকে মুখ করে? দ্য ট্রাফিক যানবাহনের সারির দিকে মুখ করে আমি দাঁড়িয়ে থাকি। কী অবস্থায় দাঁড়িয়ে থাকি? স্ট্রেচিং প্রসারিত করে, মাই আমার, হ্যান্ড হাত, অর্থাৎ আমি আমার হাতটা প্রসারিত করে রাস্তার মাঝখানে ট্রাফিক যানবাহনের সারির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি, ভয়ঙ্কর গতির গাড়ি চলাচল করছে তার মধ্যে। যেহেতু কবিতার নাম দ্য ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশের দায়িত্ব হলো ট্রাফিক কন্ট্রোল করা, যানবাহন কন্ট্রোল করা, তাই তাকে তো রাস্তার মাঝখানে কিলার স্পিডের মধ্যে দাঁড়িয়ে থাকতেই হবে হাত প্রসারিত করে, এবং সে হাত প্রসারিত করে বলে কোন গাড়িগুলোকে যেতে হবে আর কোন গাড়িগুলোকে থামতে হবে, সেটা সে হাত প্রসারিত করে বলে দেয়। তুমি দেখবে যে রাস্তায় মাঝখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে কিন্তু কখনোই স্থির থাকে না, তার দু হাত নড়তেই থাকে, এক হাত প্রসারিত অবস্থায় থাকে আর এক হাত দিয়ে ইশারা করতে থাকে অন্য গাড়িগুলোকে যাওয়ার জন্য। ওকে, পরের লাইন, আই এম সিন আমাকে দেখা যায় অন কিডস বুকস অ্যান্ড অ্যাজ কার্টুনস এভরিওয়্যার। তো দেখো প্যাসিভ ভয়েস, আই এম সিন আমাকে দেখা যায়, অন কিডস বুকস, কিডস মানে শিশুদের, বুকস বইয়ের মধ্যে, বাচ্চাদের বইয়ের মধ্যে আমাকে দেখা যায়, অ্যান্ড অ্যাজ কার্টুনস কার্টুন হিসেবে আমার ছবি দেখা, আমার চিত্র দেখা যায়। কার্টুন অর্থাৎ রঙ্গচিত্র, তোমরা কার্টুনের সাথে সবাই পরিচিত। এভরিওয়্যার সর্বত্র, অর্থাৎ যত ধরনের কার্টুন এবং বুকস আছে, কিডস বুকস, চিলড্রেন্স বুক, তাতে কিন্তু তুমি ট্রাফিক পুলিশের ছবি দেখতে পাবে। এবং সেই ছবিগুলোতে সে কী করছে, কার্টুনে বা বাচ্চাদের বইয়ে ট্রাফিক চরিত্রগুলোকে কী করতে দেখা যায়? এডুকেটিং পিপল অ্যান্ড আস্কিং দেম টু বিওয়ার। এডুকেট করছে, শিক্ষিত করছে, কাকে? পিপলকে, সাধারণ লোকজনদেরকে। অ্যান্ড আস্ক দেম তাদেরকে বলছে, বিওয়ার সচেতন হতে বলছে। কি সম্পর্কে সচেতন হতে বলছে? অব দ্য ইরেইটিক ট্রাফিক অ্যান্ড দ্য সাইনবোর্ডস। ইরেইটিক অস্থির, উত্তেজিত যে ট্রাফিক আছে, অর্থাৎ যানবাহনের সারি আছে, যানবাহন আছে রাস্তায়, চলমান যে গাড়ি আছে, সেই সম্পর্কে সচেতন হতে বলে। অর্থাৎ তুমি কিভাবে রাস্তা পার হবে, রাস্তার ডান পাশ না বাম পাশ, কোন পাশ দিয়ে তুমি হাঁটবে, সেই তো সম্পর্কে তোমাকে সচেতন করে। আবার রাস্তার পাশে কিন্তু সাইনবোর্ড দেওয়া থাকে, ট্রাফিক রিলেটেড সাইনবোর্ড, অর্থাৎ তুমি কিভাবে যানবাহন চালাবে সেই রিলেটেড সাইনবোর্ড, যেমন ধীরে চলুন, সামনে স্কুল বা হসপিটাল, হর্ন বাজাবেন না, সর্বোচ্চ গতি 30 কিলোমিটার। আবার বাঁকা রাস্তার সাইনবোর্ডের মধ্যেও কিন্তু বাঁকা রাস্তার একটা তোমার কি সাইন বা চিহ্ন কিন্তু দেওয়া থাকে। এই সাইন বা চিহ্ন দেওয়া থাকে বলেই কিন্তু এর নাম সাইনবোর্ড। তো এই ধরনের সাইনবোর্ডগুলোকে তুমি কিভাবে চিনে রাস্তা পার হবে, তুমি কিভাবে জেব্রা ক্রসিং আইডেন্টিফাই করবে, হ্যাঁ, যেমন যেখানে জেব্রা ক্রসিং থাকে তার পাশে লেখা থাকে রাস্তা পারাপার। হ্যাঁ, তো এই যে সাইনবোর্ডগুলো এই সম্পর্কে তোমাকে এডুকেট করে, শিক্ষিত করে ট্রাফিক পুলিশের যে কার্টুন বা তোমার চিলড্রেন্স বুকে যে ছবি থাকে সেগুলো। এবং ইরেইটিক অস্থির যে ট্রাফিক, এর মধ্য দিয়ে কীভাবে জীবন বাঁচিয়ে চলতে হবে, ধীরে সুস্থে ড্রাইভিং করতে হবে, হ্যাঁ, সেইটা তোমাকে, সেই সম্পর্কে তোমাকে এডুকেট করে, ট্রাফিক এডুকেশন প্রোভাইড করে ট্রাফিক পুলিশ। এবং এই যে তোমার ট্রাফিক এবং সাইনবোর্ড, সেগুলো দেখা যায় কোথায়? দেখা যায় সিন অন অলমোস্ট অল রোডস, সমস্ত ধরনের রাস্তায়, অলমোস্ট প্রায় সব রাস্তার পাশেই কিন্তু তুমি এই ধরনের সাইনবোর্ড দেখতে পাবে, এবং রাস্তায় অবশ্যই তুমি ট্রাফিক বা যানবাহনের সারি দেখতে পাবে। তো এই হলো ফার্স্ট প্যারাটা আমরা পড়লাম, বা স্ট্যাঞ্জা 1 আমরা পড়লাম। তো স্ট্যাঞ্জা 1-এর বিষয়বস্তু হলো এই যে একজন ট্রাফিক পুলিশ ঝুঁকি নিয়ে কিলার স্পিডের মধ্যে সে তার দায়িত্ব পালন করে। তার কাজ হলো ট্রাফিক কন্ট্রোল করা এবং জনগণকে, সাধারণ মানুষকে ট্রাফিক এডুকেশন প্রোভাইড করা। স্ট্যাঞ্জা 2-এর কিছু শব্দার্থ আমরা দেখে নেই সবার আগে। সোয়েট শব্দের অর্থ ঘাম, প্লাইট মানে কষ্ট বা যন্ত্রণা, পেইন।
সানি শব্দের অর্থ রৌদ্র করজ্জ্বল, সান মানে সূর্য, সান থেকে সানি। রেইনি মানে বৃষ্টি স্নাত বা মেঘলা, রেইন মানে তোমার বৃষ্টি, ক্লাউডি শব্দটা আসলে মেঘলা, রেইনি মানে বৃষ্টি স্নাত অর্থাৎ বৃষ্টি হচ্ছে এরকম দিনকে আমরা বলতে পারি রেইনি ডে, রেইন থেকে রেইনি। ভিজিল মানে জাগ্রত সতর্ক, অ্যাজাইল শব্দের অর্থ সক্রিয় বা কর্মতৎপর। ওকে, তো ভিজিল অ্যান্ড অ্যাজাইল মানে সতর্ক এবং কর্মতৎপর। ইরেক্ট শব্দের অর্থ খাড়া, সিধা, ঋজু। ফিডল শব্দের অর্থ বেহালা। একটা ফ্রেজ আমরা ব্যবহার করি, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, অর্থাৎ তুমি এতটাই ফিট, ঠিক ফিডল বা বেহালার মতো তোমার ফিটনেস, বুঝতে পেরেছ? অর্থাৎ তুমি যদি একটা বেহালা দেখো সেটা কিন্তু খুব শক্ত সমর্থ, বেহালা কিন্তু খুব শক্ত। হ্যাঁ, তো তুমি যদি বলো আই এম ফিট, আই এম অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, অর্থাৎ আমি ঠিক একটা ফিডল বা বেহালার মতো শক্ত সমর্থ। তো দেখো স্ট্যাঞ্জা 2 এর ফার্স্ট লাইন, সো দ্যাট যাতে, ইউ আর সেফ, আই সি ইচ ওয়ান অব ইউ। খেয়াল করে দেখো, সো দ্যাট যাতে। আগের তোমার স্ট্যাঞ্জা 1-এ আমরা পড়লাম ট্রাফিক পুলিশের কাজ হলো দুইটা, ট্রাফিক কন্ট্রোল করা, পাবলিককে ট্রাফিক রুলস শেখানো, অর্থাৎ হি কন্ট্রোলস ট্রাফিক অ্যান্ড হি এডুকেটস পিপল অ্যাবাউট ট্রাফিক রুলস অ্যান্ড ট্রাফিক সেফটি, রোড সেফটি। এই দুইটা কাজ সে করে, মানুষকে ট্রাফিক রুলস শিক্ষা দেয় আর ট্রাফিক কন্ট্রোল করে। এইটা সে করে, কেন করে? সো দ্যাট যাতে, ইউ আর সেফ, তুমি সেফ থাকো, তুমি নিরাপদে থাকো, অর্থাৎ প্রত্যেকটা লোক যাতে নিরাপদে থাকে, এই জন্য কিন্তু ট্রাফিক পুলিশ এই কাজটা করে। আই সি ইচ ওয়ান অফ ইউ, এখানে সি মানে টেক কেয়ার করা, খেয়াল রাখা, দেখে শুনে রাখা। আমি দেখে শুনে রাখি, ইচ প্রত্যেককে, ওয়ান, হ্যাঁ ইচ ওয়ান প্রত্যেককে, অব ইউ তোমাদের, অর্থাৎ অব পিপল প্রত্যেকটা লোককে যারা রাস্তায় চলাফেরা করে তাকে আমি টেক কেয়ার করে রাখি, যাতে সে গাড়ির নিচে না পড়ে, যাতে সে একটা অ্যাক্সিডেন্ট না করে বসে সেইটা আমি দেখে শুনে রাখি। এবং এই জন্যই আমি ট্রাফিকটা কন্ট্রোল করি, যাতে মানুষ সেফ থাকে, যাতে তোমরা সাধারণ মানুষ যাতে ট্রাফিক এডুকেশন, ট্রাফিক রুলস সম্পর্কে সচেতন থাকে। বাট মাই সোয়েট, মাই প্লাইট অন দ্য রোড সিস হু। বাট কিন্তু, মাই সোয়েট আমার ঘাম, মাই প্লাইট আমার কষ্ট, অন দ্য রোড রাস্তায়, সি দেখে, হু কে দেখে। আমার সোয়েট আমার ঘাম, আমার প্লাইট আমার কষ্ট, অন দ্য রোড রাস্তায়, সি হু কে দেখতে পায়। অর্থাৎ ট্রাফিক পুলিশ এখানে তার কষ্টের কথা বলছেন, যে তিনি তো সবার টেক কেয়ার করছেন, সবার রোডে সবার সেফটি নিরাপত্তার দিকটা দেখছেন, তিনি ট্রাফিক কন্ট্রোল করছেন। কিন্তু তার যে সোয়েট ঘাম, তিনি যে রোদে ঘামছেন, তার যে দাঁড়িয়ে থাকতে ঘন্টার পর ঘন্টা প্লাইট কষ্ট হচ্ছে, সেই কষ্টটা সি হু কে দেখে। অর্থাৎ ট্রাফিক পুলিশ সবার টেক কেয়ার করলেও ট্রাফিক পুলিশের কষ্টটা কেউ নোটিস করে না, ট্রাফিক পুলিশের কষ্টটা কেউ রিয়েলাইজ করে না, অনুধাবন করে না। বি ইট সানি অর রেইনি, ফর ইউর সেফটি আই মাস্ট বি। খেয়াল করে দেখো, দ্য ডে মে বি সানি অর রেইনি, দিনটা কি হতে পারে, সময়টা কেমন হতে পারে? সানি রৌদ্র করজ্জ্বল দিন হতে পারে, অর্থাৎ রোদ এলা ভয়ঙ্কর কাঠফাটা রোদ উঠেছে এমন দিন হতে পারে। রেইনি বৃষ্টির দিন হতে পারে। ফর ইয়োর সেফটি তোমার সেফটির জন্য, তোমার নিরাপত্তার জন্য। ফর দ্য পাবলিক সেফটি জনগণের নিরাপত্তার জন্য। ফর দ্য রোড সেফটি রাস্তায় নিরাপত্তার জন্য। আই মাস্ট বি আমাকে অবশ্যই কি করতে হয়? ভিজিল অ্যান্ড অ্যাজাইল, ভিজিল থাকতে হয় অর্থাৎ সতর্ক থাকতে হয়, অ্যান্ড অ্যাজাইল কর্মতৎপর থাকতে হয়। অর্থাৎ ট্রাফিক পুলিশকে সাধারণ মানুষের সেফটির জন্য অবশ্যই সবসময় কাজে সতর্ক এবং কাজে সক্রিয় থাকতে হয়। এবং কোথায় সেটা থাকতে হয়? অন দ্য মিডল, মাঝখানে। কিসের মাঝখানে? অবশ্যই অন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝখানে। এবং এই যে অন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝখানে কি করি আমি, বা ট্রাফিক পুলিশ কী করেন তিনি বলছেন, স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকি, ইরেক্ট সোজা হয়ে, অর্থাৎ আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল ঠিক একটা
বেহালার মতো শক্ত হয়ে সোজা হয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। ওকে, স্ট্যাঞ্জা 3, থার্ড স্ট্যাঞ্জার কিছু শব্দার্থ দেখে নেই। এইক মানে ব্যথা, যেমন আমরা বলি হেডেক, মাথা ব্যথা। ওয়েদার মানে আবহাওয়া। আনপ্রেডিক্টেবল মানে অনিশ্চিত। সোয়ার্ভ মানে একদিকে ফেরা বা ঘুরে দাঁড়ানো। সোয়ার্ভ মানে নড়ে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো এমন অর্থ। নয়েজি মানে হইচইপূর্ণ, কোলাহলময়। নয়েজ মানে হইচই, নয়েজ থেকে নয়েজি। ডাস্টি মানে ধুলোময়, ডাস্ট মানে ধুলো, ডাস্টি মানে ধুলোময়। তো দেখো স্ট্যাঞ্জা 3 ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট লাইন, ও আহারে, মাই ইয়ার হার্টস, ও মাই হেড এইকস। তো দেখো কবি ফার্স্ট পার্সনে লিখেছেন এখানে, ট্রাফিক পুলিশ তার নিজের ভয়েসে বলছে এখানে, কবির ভয়েসটা এখানে ট্রাফিক পুলিশের ভয়েস। ও আহা, মাই ইয়ার আমার কান, হার্টস আমার কানে, হার্ট আঘাত লাগছে, আমার কানে ব্যথা হচ্ছে। তুমি দেখবা রাস্তায় প্রচুর হর্ন হয়, গাড়িগুলো হর্ন বাজাতে থাকে এবং লোকজনের হইচই আছে, সব মিলিয়ে কিন্তু তোমার কানের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তুমি যদি ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকো তাহলে গাড়ির হর্নের শব্দে তোমার ইয়ার হার্টস, কানে ব্যথা হবে। ও আহা, মাই হেড আমার মাথা, এইকস ব্যথা করছে। এবং তুমি যদি এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়ির হর্নের মধ্যে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার মাথা ব্যথা করবে। ট্রাফিক পুলিশের কানে যন্ত্রণা হয়, হেড মাথায়, এইকস ব্যথা হয়। ও লুক এট দ্য ওয়েদার, সাচ আনপ্রেডিক্টেবল ডেজ। তো দেখো কি বলছে এখানে, ট্রাফিক পুলিশ বলছে লুক এট, তাকাও, দ্য ওয়েদার আবহাওয়ার দিকে তাকাও। সাচ এমন, আনপ্রেডিক্টেবল অনিশ্চিত, ডেইজ দিনগুলো খুবই অনিশ্চিত। কারণ তোমার কখন রোদ থাকবে, কাঠফাটা রোদ, আর কখন বৃষ্টি আসবে কেউ জানে না, আবার ঝড়ও শুরু হয়ে যেতে পারে। বাট কিন্তু আবহাওয়া যত খারাপই হোক, বাট আই ক্যান নট সোয়ার্ভ, আই মাস্ট বি অন ডিউটি। তা আই ক্যান নট আমি পারি না, সোয়ার্ভ করা মানে এইখানে ঘুরে দাঁড়ানো, একদিকে ফেরা। কিন্তু আমি চাইলেই একদিকে ফিরে দাঁড়াতে পারি না। আমি যেদিকে মুখ করে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছি ওই অবস্থায় আমাকে আরও হয়তো 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষণ না ওই পাশের গাড়িগুলো যাচ্ছে। আমি চাইলেই একটু ঘুরে দাঁড়াতে পারি না। পূব দিকে মুখ দিয়ে আছি, চাইলেই পশ্চিম দিকে মুখ দিয়ে দাঁড়াতে পারি না, একটু ঘুরে দাঁড়াতে পারি না। স্ট্যাচুর মতো ওই রকম অবস্থায় আমাকে এক হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে হয়, তা না হলে তো গাড়ি চলতে শুরু করবে। এখানে সোয়ার্ভ মানে তুমি বলতে পারো একদিকে ফেরা, অর্থাৎ সোজা কথায় ট্রাফিক পুলিশ ক্যান্ট এভার, তোমার স্টপ হিজ ওয়ার্ক, সে কখনো কাজ বন্ধ করতে পারে না, ক্যান নেভার ডিনাই হিজ ডিউটি। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে অবশ্যই ডিউটির মধ্যে থাকতে হয়, তা না হলে রাস্তায় ভয়ঙ্কর জ্যাম শুরু হয়ে যাবে, রোড অ্যাক্সিডেন্ট হবে। আই কেয়ার ফর ইয়োর সেফটি, আমাকে কেয়ার করতে হয়, খেয়াল রাখতে হয়, কার দিকে? ইয়োর সেফটি, তোমার সেফটির দিকে, তোমার নিরাপত্তার দিকে। এখানে পাবলিক সেফটি, পিপলস সেফটির দিকে আমাকে খেয়াল রাখতে হয়। বি ইট নয়েজি or ডাস্টি, বি ইট সানি or রেইনি, অর্থাৎ দিনটা কি হতে পারে? নয়েজি হতে পারে, অর্থাৎ কোলাহলময় দিন হতে পারে। ডাস্টি, ধুলো উঠছে ভয়ঙ্কর রাস্তায়, এমন ধুলোময় দিন হতে পারে। সানি, রৌদ্র করজ্জ্বল কাঠফাটা রোদের দিন হতে পারে। অর রেইনি, ভয়ঙ্কর বৃষ্টির দিন হতে পারে। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে অবশ্যই ডিউটিতে থাকতে হয়। কেন ডিউটিতে থাকতে হয়? কারণ আই কেয়ার ফর ইউর সেফটি, আমাকে তোমার নিরাপত্তাটা দেখতে হয়, তা নাহলে আমি রাস্তায় না থাকলে এই গাড়ি ঘোড়া উল্টোপাল্টা চলে জ্যাম তৈরি হবে, রোড অ্যাক্সিডেন্ট হবে, পাবলিক সেফটি থাকবে না। এই পাবলিক সেফটিটা আমাকে দেখতে হয়, এটাই এখানে ট্রাফিক পুলিশ বলছেন। তো 3টা স্টাঞ্জা তোমার এখানে পড়া শেষ হলো। তো তোমার কাজ হলো ওই কবিতার বইটা তোমার সামনে বের করে নেয়া এবং এখানে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরগুলো দেয়া। তো দেখো, রিড দ্য পোয়েম অ্যাগেন, কবিতাটা আবার পড়ো, অ্যান্ড রাইট দ্য আনসার, উত্তরটা লেখো, অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটার নাম কি? হু ডিড রাইট দ্য পোয়েম, কবিতাটা কে লিখেছিল? নাম্বার সি, হাউ মেনি লাইন্স অর স্টাঞ্জাস ডাজ দ্য পোয়েম হ্যাভ, এই কবিতাটায় কয়টা লাইন আছে বা কয়টা স্টাঞ্জা আছে?
হোয়াট ইজ দ্য সাবজেক্ট অব দ্য পোয়েম, এই কবিতার সাবজেক্ট বা বিষয়বস্তু কি, মেইন আইডিয়াটা কি, কবিতার মূল বিষয়বস্তু কি বলে তোমার মনে হচ্ছে। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাট দ্য বিগিনিং অব দ্য পোয়েম, কবিতার শুরুতে কবি কি বলেছেন। তুমি মনে রাখবা যে কোনো কম্পোজিশনে, সেটা তোমার একটা কবিতা হতে পারে, একটা গান হতে পারে, একটা উপন্যাস হতে পারে, একটা ছোট গল্প হতে পারে, একটা প্রবন্ধ হতে পারে, বা একটা প্যারাগ্রাফ হতে পারে, তাতে একটা বিগিনিং শুরু থাকে, তার একটা মিডল মধ্যভাগ থাকে, এবং তার একটা এন্ড সমাপ্তি বা কনক্লুশন থাকে। ওকে, তো কবি তোমাকে প্রশ্ন করেছেন যে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, কবিতার শুরুতে কি বলেছেন। এখন তুমি যদি একটা কবিতা পড়ো, কবিতায় যদি 18 লাইন থাকে, তাহলে তুমি খুব সহজেই 3টা ভাগে ভাগ করে নিতে পারো। প্রথম 6 লাইন, মাঝখানের 6 লাইন, শেষের 6 লাইন। যদি 15 লাইন হয়, তাহলে তুমি 5 লাইন 5 লাইন করে 3টা ভাগে ভাগ করতে পারো, বিগিনিং, মিডল, এন্ড। আবার তুমি 12 লাইনের কবিতা হলে 4 লাইন 4 লাইন করে 3টা ভাগ করে নিবে। তো যদি 12 লাইনের কবিতা হয়, তাহলে অ্যাট দ্য বিগিনিং, শুরুতে কি বলেছেন। তো এই দ্য ট্রাফিক পুলিশ কবিতায় তো 3টা প্যারা দেয়া আছে, 3টা স্টাঞ্জা দেওয়া আছে, স্টাঞ্জা 1, স্টাঞ্জা 2, স্টাঞ্জা 3। স্টাঞ্জা দেওয়া না থাকলে তুমি লাইন টু লাইন সমান ভাগে ভাগ করে নিতে পারো, বা কাছাকাছি অংশে ভাগ করে নিতে পারো। তো তুমি বলবে প্রথম স্টাঞ্জায় কি বলেছেন, সেই উত্তরটা তুমি লিখবে। নাম্বার এফ, হোয়াট ডাজ দ্য পোয়েট রিফ্লেক্ট ইন দ্য মিডল অফ দ্য পোয়েম, কবিতার মাঝখানে কবি কি বলেছেন। আর সবশেষে হোয়াট ডাজ দ্য পোয়েট স্টেট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, সবশেষে কবি কি বলেছেন। ওকে, তাহলে তুমি কবিতার নাম লিখবে, কবির নাম দেওয়া আছে কিনা খেয়াল করবে, কবিতায় কয়টা লাইন স্টাঞ্জা দেওয়া আছে লিখবে, কবিতার মেইন সাবজেক্ট কি, মেইন আইডিয়াটা কি সেটা লিখবে, কবিতার শুরুতে বিগিনিংয়ে কবি কি বলেছেন, কবিতার মিডলে মাঝখানে কবি কি বলেছেন সেই উত্তরটা লিখবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, এন্ড মানে সমাপ্তি, সমাপ্তি বা শেষের অংশে কবি কি বলেছেন। তো নাও পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তুমি ভিডিওটা পজ করে উত্তরটা লিখে ফেলো। তো তুমি যদি উত্তরটা লিখে ফেলে থাকো সময় নিয়ে, তো দেখো আমি উত্তরগুলো আমার মতো করে সাজিয়েছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটার নাম কি। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ট্রাফিক পুলিশ, কবিতার টাইটেল হলো দ্য ট্রাফিক পুলিশ। ওকে, একজন বা ট্রাফিক পুলিশ। হু ডিড রাইট দ্য পোয়েম, কবিতাটা কে লিখেছেন। কবিতায় কিন্তু আমরা কবির নাম পাইনি, তাহলে দ্য পোয়েম ইজ রিটেন বাই অ্যান অ্যানোনিমাস পোয়েট। অ্যানোনিমাস মানে আননোন, অজানা, একজন অজানা কবির লেখা একটা কবিতা। নাম্বার সি, হাউ মেনি লাইন্স অর স্টাঞ্জাস ডাজ দ্য পোয়েম হ্যাভ, এই কবিতায় কতগুলো লাইন আছে এবং কতগুলো স্টাঞ্জা দেয়া আছে। তো তুমি দেখো দ্য পোয়েম হ্যাজ 3 স্টাঞ্জাস, তুমি অলরেডি পড়লে 3টা স্টাঞ্জা, অ্যান্ড 18 লাইন্স, এবং 18টা লাইন সেখানে দেয়া আছে। হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম, কবিতার সাবজেক্ট কি। দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েম ইজ দ্য ডিউটিস অ্যান্ড স্ট্রাগলস অফ এ ট্রাফিক পুলিশ, কবিতার মেইন আইডিয়াটা হলো, সাবজেক্ট হলো ডিউটিস, অর্থাৎ তোমার দায়িত্ব, অ্যান্ড স্ট্রাগল, সংগ্রাম, অফ এ ট্রাফিক পুলিশ, একজন ট্রাফিক পুলিশের দায়িত্ব এবং তার জীবন সংগ্রাম বা তার কষ্ট। ওকে, নাম্বার ই, তো দেখো ই নাম্বার প্রশ্নটা ছিল হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, শুরুতে কবি কি বলেছেন। তো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, শুরুতে দ্য পোয়েট সেইস, কবি বলেছেন দ্যাট যে দ্য ট্রাফিক পুলিশ কন্ট্রোলস, নিয়ন্ত্রণ করে, ইনকনসিস্টেন্ট ট্রাফিক অন রোডস অ্যান্ড এডুকেটস পিপল অ্যাবাউট ট্রাফিক রুলস। সোজা কথায় শুরুর অংশে বা প্রথম স্টাঞ্জায় কবি বলেছেন দ্য ট্রাফিক পুলিশ কন্ট্রোলস, নিয়ন্ত্রণ করে, ইনকনসিস্টেন্ট, অনিশ্চিত, ট্রাফিক, হ্যাঁ, অনিশ্চিত যে যানবাহন আছে, সারি আছে, এটা নিয়ন্ত্রণ করে, অন রোডস, রাস্তায়, অ্যান্ড এডুকেটস, শিক্ষিত করে, পিপল, মানুষকে, অ্যাবাউট, সম্পর্কে, ট্রাফিক রুলস, ট্রাফিকের যে রুলস, আইন বা নিয়ম, সেই সম্পর্কে লোকজনকে সচেতন করে বা শিক্ষিত করে। ওকে, নাম্বার এফ, হোয়াট ডাজ দ্য পোয়েট রিফ্লেক্ট ইন দ্য মিডল অফ দ্য পোয়েম, কবিতার মাঝখানে কবি কি বলেছেন। ইন দ্য মিডল অফ দ্য পোয়েম, মাঝখানে দ্য পোয়েট সেইস, কবি বলেছেন দ্যাট যে দ্য ট্রাফিক পুলিশ টেক্স কেয়ার অফ, তিনি টেক কেয়ার করেন, যত্নার্থী নেন, কার, পিপল সেফটি, তিনি পাবলিকের সেফটি বা নিরাপত্তার দিকটা দেখেন, বাট কিন্তু নো ওয়ান, কেউ না, রিয়েলাইজ, অনুধাবন করে, হিজ, তার, স্ট্রাগল, কষ্ট বা সংগ্রাম,
অর্থাৎ তিনি সবার সেফটিটা দেখেন, কিন্তু তার স্ট্রাগল, সংগ্রামটা কেউ রিয়েলাইজ করে না, অনুধাবন করে না। ওকে, তার পেইন, তার যে প্লাইট, সেটা কেউ দেখে না। নাম্বার জি, হোয়াট ডাজ দ্য পোয়েট স্টেট অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? কবিতার শেষের অংশে কবি কী বলেছেন? অ্যাট দ্য এন্ড, শেষে। তো দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য পোয়েট স্টেটস দ্যাট, অর্থাৎ এন্ড অফ দ্য পোয়েম, সবার শেষে, দ্য পোয়েট, কবি, স্টেটস, উপস্থাপন করেছেন, দ্যাট, যে দ্য ট্রাফিক পুলিশ ক্যান নট স্টপ ওয়ার্ক, সে কাজ স্টপ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। ইভেন, এমনকি, হোয়েন, যখন, দ্য ওয়েদার ইজ ব্যাড, ওয়েদার, আবহাওয়াটা ব্যাড, খারাপ, অ্যান্ড হি বলতে এখানে অবশ্যই ট্রাফিক পুলিশ, ফিলস, অনুধাবন করে, সিকনেস, হি ফিলস সিক, যখন সে সিক, অসুস্থ অনুভব করে, ওয়েদারও যখন খারাপ, তখনও কিন্তু সে তার কাজ বন্ধ করতে পারে না, কারণ সে কাজ বন্ধ করে দিলে রাস্তায় ভয়ঙ্কর জ্যাম তৈরি হয়ে যাবে এবং লোকজন অ্যাক্সিডেন্ট করবে, তাই তো। এই হলো কবিতা সম্পর্কে আমরা একটা মূল ভাবনাটা কিন্তু পেয়ে যাচ্ছি এখন এই প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে। তুমি এই প্রশ্নগুলো যে কোনো কবিতার থিম লেখার ক্ষেত্রে এই প্রশ্নগুলো তুমি মাথায় রাখবে। কবিতার নাম কি, কবির নাম কি, কবিতার এক কথায় কবিতাটা কি বলতে চেয়েছে, কবিতার শুরুতে কবি কি বলেছেন, কবিতার মাঝখানে কবি কি বলেছেন, আর কবিতার শেষে কবি কি বলেছেন। এই বিষয়গুলো সাজালেই কিন্তু তোমার একটা সামারি দাঁড়িয়ে যাচ্ছে, একটা জিস্ট, মূল বিষয়বস্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো এই উত্তরগুলোই কিন্তু আমি একত্রে লিখেছি, অর্থাৎ তুমি যে 7টা প্রশ্নের উত্তর লিখলে সেই উত্তরগুলোই কিন্তু আমি একত্রে একটা প্যারার মধ্যে লিখেছি। এটাকেই তুমি থিম হিসাবে লিখতে পারো, তবে এটা কিন্তু একটু বড় হয়ে যায়, কারণ পরীক্ষায় কিন্তু তোমাদের লেখা থাকে নট মোর দেন 50 ওয়ার্ডস, অর্থাৎ তুমি নট মোর দেন, বেশি লিখতে পারবে না, 50 ওয়ার্ডস, 50 ওয়ার্ডের বেশি লিখতে পারবে না। তো এটাকে আমি আরেকটু সংক্ষেপ করে থিমটা আমার মতো করে আমার ভাষায় আমি লিখেছি। তো দেখো যে এখানে আমি কিছু কিছু অংশ জিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি, যেমন দ্য নেম অফ দ্য পোয়েম, বা এই থার্ড সেন্টেন্সটা আমি বাদ দিয়েছি, দ্য পোয়েম হ্যাজ 3 স্ট্যাঞ্জাস অ্যান্ড 18 লাইন্স। আবার দেখো এখানে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, ইন দ্য মিডল অফ দ্য পোয়েম, অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, এই ফ্রেজগুলো আমি বাদ দিয়েছি বা সেন্টেন্সগুলো আমি বাদ দিয়েছি, বাদ দিয়ে বাকি অংশটা আমি রেখে দিয়েছি। কীভাবে? দেখো, দ্য পোয়েম, কবিতাটা, দ্য ট্রাফিক পুলিশ নামে এই কবিতাটা, তুমি অবশ্যই কবিতাটার নাম লেখার সময় সেটা তুমি ইনভার্টেড কমার মধ্যে আটকাবে, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। ট্রাফিক পুলিশ ইজ রিটেন বাই অ্যান অ্যানোনিমাস বা আননোন পোয়েট, একজন অজানা কবির লেখা। কবির নাম যদি থাকতো তাহলে আমরা লিখতাম ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, তারপরে দেখো বাকিটা কিন্তু আমি যেমন ছিল, তোমার ওই যে থার্ড সেন্টেন্সটা আমি বাদ দিয়ে দিয়েছি, প্রথম 2টা সেন্টেন্স আমি একত্র করেছি, থার্ড সেন্টেন্সটা আবার, ফোর্থ সেন্টেন্সটা যেমন ছিল তেমন রেখে দিয়েছি। দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েম ইজ ডিউটিস অ্যান্ড স্ট্রাগলস অফ এ ট্রাফিক পুলিশ। তারপরে আমি অ্যাট দ্য বিগিনিং অফ, ইন দ্য মিডল অফ আর অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, এই ফ্রেজগুলো বাদ দিয়ে লিখেছি দ্য পোয়েট সেইজ দ্যাট দ্য ট্রাফিক পুলিশ কন্ট্রোলস ইনকনসিস্টেন্ট ট্রাফিক অন রোডস অ্যান্ড এডুকেটস পিপল অ্যাবাউট ট্রাফিক রুলস। দ্য পোয়েট অলসো টেলস, এখানে দেখো তুমি যদি বারবার এই যে দ্য পোয়েট সেইজ লেখো তাহলে সেটা খারাপ শোনাবে, তো এই জন্য তুমি এখানে কিছু তোমার সেন্টেন্স কানেক্টর ইউজ করতে পারো। হ্যাঁ, যেমন দ্য পোয়েট অলসো টেলস, কবি আরও বলেছেন কি, বা ইন এডিশন, আরও কবি কি বলেছেন। বাকিটা কিন্তু যেমন ছিল আমি তেমন রেখে দিয়েছি। এখন দেখো যে এই যে থিমটা আমি সাজিয়েছি সেটা থেকে তুমি একটা লেআউট বের করতে পারো। যারা একটু কম পড়াশোনা করতে চাও তারা এই লেআউটটা যদি ফলো করো তাহলে তুমি খুব সহজেই একটা থিম, যে কোনো কবিতা খুব ভালো না বুঝলেও তুমি একটা থিম লিখে দিতে পারবে। যাদের একটু পড়াশোনায় যারা একটু কম মনোযোগী তাদের জন্য আমি বলবো, যারা একটু কম পড়াশোনা করতে চাও, বা তুমি যদি পড়াশোনা করতেও চাও তোমার পক্ষে কিন্তু মানে 20টা 25টা 30টা কবিতার থিম মুখস্থ করা এটা কিন্তু মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি বলবো যে 7টা প্রশ্নের উত্তর তুমি সাজিয়ে, মনে মনে সাজিয়ে, তার উপর নির্ভর করে তুমি একটা থিম নিজের মতো করে নিজের ভাষায় কবিতার মানে তোমার কবিতাতে যেই সেন্টেন্সগুলো সাজানো থাকবে সেই তার উপর নির্ভর করে তুমি উত্তরটা লিখলে সবচেয়ে ভালো হয়। মুখস্থবিদ্যা খুব ভালো না, কারণ ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমার কবিতা কমন নাও পড়তে পারে। তুমি হয়তো এমন একটা কবিতা গিয়ে পেলে যা হয়তো তুমি এর আগে কোনো দিন পড়োনি, তারপরও তুমি যদি এই মানে তোমার প্যাটার্নটা ফলো করো, কবির নাম কি, কবিতার নাম কি,
কবিতায় কয়টা সেন্টেন্স আছে এবং সেই অনুযায়ী তুমি কবি শুরুতে কি বলেছেন, মাঝখানে কি বলেছেন, শেষে কি বলেছেন, বা তার আগে যদি তুমি বলে যাও যে কবিতার একেবারে 2-3 শব্দে কবিতার মূল ভাবনাটা কী, হ্যাঁ, সেটা তুমি বলে দাও, তাহলে কিন্তু তুমি নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে। তো আমি আমার একেবারে যারা ওই জিপিএ 3 থেকে 3.5 বা 3.8 পাওয়ার স্টুডেন্ট যারা আছে, এসএসসিতে পেয়ে এসেছে, তাদেরকে বলি যে তুমি আমার এই লেআউটটা ফলো করতে পারো। তো এইখানে আমি লেআউটটা দাঁড় করিয়েছি। দেখো, দ্য পোয়েম ড্যাশ, এই প্রথম ড্যাশে তুমি লিখবে হলো কবিতার নাম, দ্য পোয়েম, যেমন দ্য ট্রাফিক পুলিশ ইজ রিটেন বাই ড্যাশ, এই ড্যাশে তুমি লিখবে কবির নাম, অর্থাৎ সেটা হতে পারে তোমার কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, অথবা জন কিটস, যেই কবির নামই হোক তুমি লিখে দেবে ইজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম। যদি কবির নাম দেওয়া থাকে বা কবিতার কবির নাম যদি তুমি আগে থেকে তোমার জানা থাকে, তাহলে তুমি কবির নাম লিখবে। আর যদি কবির নাম তোমার জানা না থাকে তাহলে তুমি লিখবে ইজ রিটেন বাই অ্যান অ্যানোনিমাস পোয়েট। অ্যানোনিমাস মানে আননোন, অজানা একজন কবির লেখা। তোমার যদি অ্যানোনিমাস বানানটা মনে না থাকে তাহলে তুমি এখানে অ্যানোনিমাসের পরিবর্তে আননোন লিখে দিবে, ইজ রিটেন বাই অ্যান আননোন পোয়েট, একজন অজানা কবির লেখা। দ্বিতীয় সেন্টেন্সে গিয়ে তুমি লিখবে দ্য মেইন আইডিয়া অফ দ্য পোয়েম ইজ ড্যাশ, কবিতার মেইন আইডিয়া কি, বিষয়বস্তু কি। যেমন এই কবিতাটার মেইন আইডিয়া হলো দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল অফ এ ট্রাফিক পুলিশ, একজন ট্রাফিক পুলিশের জীবন এবং তার স্ট্রাগল, তার কষ্ট। তারপরে তুমি তিনটা সেন্টেন্স লিখবে এইভাবে, বা তুমি আরও একাধিক সেন্টেন্স লিখতে পারো, অর্থাৎ 2টা বা 3টা সেন্টেন্সের বেশি লিখলে তোমার আবার উত্তরটা খুব বড় হয়ে যাবে। যেমন দ্য পোয়েট সেইস, কবি বলেছেন, দ্যাট, যে, এর এখানে তুমি লিখবে হলো কবি কবিতার শুরুতে কি বলেছেন, প্রথম প্যারা বা প্রথম স্ট্যান্জায় কি বলেছেন। বা কবিতাটাকে যদি তুমি 3 ভাগে ভাগ করে নাও, প্রথম অংশে যে ধরো 10টা লাইন আছে, 10টা সেন্টেন্স আছে কবিতাটায়, 10টা লাইনের তাহলে প্রথম 3 লাইন, মাঝখানের 4 লাইন, শেষের 3 লাইন, এইভাবে যদি তুমি সাজিয়ে ফেলো তাহলে তুমি মোটামুটি শুরুতে কি বলেছেন, মাঝখানে কি বলেছেন, শেষে কি বলেছেন লিখতে পারবে। ওকে, তারপরে তুমি মাঝখানে কি বলেছেন সেটা লিখবে, দ্য পোয়েট অলসো টেলস দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, এই ড্যাশে কী বলেছেন সেটা তুমি লিখবে। আর সবশেষের কী বলেছেন সেটা তুমি লিখবে ইন এডিশন বা অ্যাট দ্য এন্ড, সবশেষে দ্য পোয়েট স্টেটস দ্যাট, কবি উপস্থাপন করেছেন দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। সেখানে তুমি তোমার মতো করে গুছিয়ে শেষ প্যারা বা শেষ অংশে, শেষ সেন্টেন্সগুলোতে শেষের দিকে কী লিখেছেন সেটা তুমি সাজিয়ে লিখে দেবে। এইটা হলো একটা মানে সোজা কথা বলতে গেলে একটা টোটকা খুব উইক স্টুডেন্টদের জন্য। যারা একটু বেটার নাম্বার পেতে চাও তারা লেআউট ফলো করতে পারো, অন্য ধরনের তুমি লেআউট নিজের মতো করে ডেভেলপ করতে পারো। অনলাইনে অনেক লেআউট তুমি পেয়ে যাবে, যে হাউ টু রাইট তোমার থিম, কীভাবে একটা থিম তুমি সাজাবে এবং সেটা তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে, এবং তোমার মতো লেআউট তুমি ইচ্ছা করলে ডেভেলপ করে নিতে পারো। অনেকে লিটারারি টার্মসগুলোর টাচ দেওয়ার চেষ্টা করে থিম রাইটিংয়ে এবং রাইম প্যাটার্নের উল্লেখ করে যে কীভাবে রাইমটা মেলানো হয়েছে, ছন্দ মেলানো হয়েছে। তবে সেগুলো আমার মনে হয় যে একটু বেশি জটিল হয়ে যাবে, কারণ তুমি তো 50 ওয়ার্ডের বেশি লিখবে না। এই যে তোমার যে ওয়ার্ড ফ্রেম দেওয়া আছে উত্তর লেখার জন্য, সেই ওয়ার্ড ফ্রেমের বাইরে কিন্তু তুমি যেও না। অর্থাৎ আমি বলবো মোটামুটি 1 পাতার মধ্যে, 1 পাতা বলতে আমি 1 পৃষ্ঠা বোঝাচ্ছি, 1 পৃষ্ঠার মধ্যে তুমি লিখবে, এর বেশি তুমি যেও না। হ্যাঁ, এবং খেয়াল রাখবে অবশ্যই এটা যেন 50 ওয়ার্ডস বলেছে তো মোটামুটি 70 ওয়ার্ডস যেন কোনোভাবেই ক্রস না করে। ওকে, ছোট করে লেখার চেষ্টা করবে। তুমি যদি বড় করে লেখো তাহলে কিন্তু মানে মাইনাস মার্কিং হবে, মানে হয়তো তুমি 7-এর মধ্যে যেখানে 4 পেতে সেখানে হয়তো তোমাকে 3 দিয়ে দেওয়া হবে, এইরকম। সুতরাং তুমি অবশ্যই 50 ওয়ার্ডের এই নট মোর দেন 50 ওয়ার্ডস এই বিষয়টা মাথায় রাখবে। তো দেখো, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, রাইট দ্য থিম অফ দ্য ফলোয়িং পোয়েমস নট মোর দেন 50 ওয়ার্ডস। নিচে 2টো কবিতা আসছে, এই 2টা কবিতার থিম তুমি আলাদা আলাদা লিখবে 2 জায়গায়, এবং সেটা নট মোর দেন 50 ওয়ার্ডস। প্রত্যেকটা কবিতার থিমই তুমি 50 ওয়ার্ডের বেশি লিখবে না। প্রথম কবিতাটা দেখো, এ ড্রিমস বাই ডি.এইচ. লরেন্স। কবিতাটার নাম হলো ড্রিমস, আর লিখেছেন রিটেন বাই ডি.এইচ. লরেন্স। ডি.এইচ. লরেন্সের লেখা একটা ছোট্ট কবিতা। হ্যাঁ, দ্বিতীয় কবিতাটা হলো তোমার নাম্বার বি, ড্রিমস বাই ল্যাংস্টন হিউজেস। এই কবিতাটা দ্বিতীয় বি যে কবিতাটা আছে এই কবিতাটাও কিন্তু ড্রিমস, কিন্তু এটা একটা আলাদা কবিতা এবং অন্য আরেকজন কবির লেখা, তার নাম হলো ল্যাংস্টন হিউজেস। এবং 2টা কবিতার থিম কিন্তু মোটামুটি আলাদাই হবে বলা যেতে পারে। ওকে, মানে
টপিকটা এক হলেও মূল যে মেইন আইডিয়া বা সাবজেক্টটা কিন্তু সাবজেক্টটার নাম একরকম হলেও কিন্তু ভাবনার জায়গাটা কিন্তু আলাদা। ওকে, আমি যদি কখনো ভবিষ্যতে সময় পাই এই দুইটা কবিতার উপর তোমাদেরকে কোনো একটা ক্লাস, এটা ইন পার্সন ক্লাস হোক বা অনলাইন ক্লাস হোক, নেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। থ্যাংকস আ লট, হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।